স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছি আমি আশফাকুর রহমান আদনান। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় 4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে রওনা হন ডক্টর ইউনূস। সরকার প্রধান হিসেবে এটিই তার প্রথম ইউরোপ সফর। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার দেখা করবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনার কথা আগেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই সিদ্ধান্ত নিল বিএনপি। এদিকে সরকার প্রধানের সঙ্গে দেখা করতে চান শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয়। এতে 51 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশন। প্রধান উপদেষ্টার প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার লন্ডনের আলতাবালি পার্কে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান বক্তারা। আজ থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে প্রস্তুত বাংলাদেশি হাজিরা। 10 জুন থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইট চলবে আগামী 10 জুলাই পর্যন্ত। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেষ হয়েছে হজের সব আনুষ্ঠানিকতা। সৌদি থেকে হাজিদের দেশে ফেরার প্রস্তুতিও সম্পন্ন। এবার দেশে ফেরার পালা বাংলাদেশিদের। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। এখানকার পরিবেশ খুব ভালোভাবে আল্লাহর অশেষ রহমত, আল্লাহ ভালো রাখছেন, ভালোভাবে আছি। আল্লাহ আমাকে খুব ভালো রাখছে ইনশাআল্লাহ। এই বছর সৌদি সরকারের সহায়তায় ও মক্কায় বাংলাদেশ হজ কমিশনের সুষ্ঠু ব্যবস্থাপনায় অনেকটা ভোগান্তি ছাড়াই বাংলাদেশি হাজিরা হজ পালন করতে পেরেছেন বলে দাবি ধর্ম মন্ত্রণালয়ের। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের মনিটর করা হচ্ছে, দেখভাল করা হচ্ছে। আরাফাতের মাঠে, মিনায়, মুজদালিফায় এবং জমরাতে, এমনকি কাবায়, সব জায়গায় মনিটরিং টিম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কঠোর ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় বেশ স্বস্তিতেই মুসল্লিরা হজ পালন করতে পেরেছেন বলে জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ। হজে ফিরতি ফ্লাইট চলবে আগামী 10 জুলাই পর্যন্ত। এবছর বাংলাদেশ থেকে 87,000-এর বেশি হাজি হজ পালন করেছেন। সৌদি আরবের পরিসংখ্যান অনুযায়ী এবছর সৌদি নাগরিক ও স্থানীয় প্রবাসী এবং বিদেশি হাজি সহ প্রায় 18 লাখ মুসল্লি পবিত্র হজ পালন করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে ঈদুল আজহা উদযাপন করেছে ইউরোপ সহ ইতালি প্রবাসীরা। দেশটিতে পশু কোরবানির আমেজ খুব বেশি না থাকলেও বিপুল উৎসাহ নিয়ে নামাজ আদায় করেন বাংলাদেশি অভিবাসী সহ মুসলিম ধর্মাবলম্বীরা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছে ইতালি প্রবাসী সহ দেশটির মুসলিম ধর্মাবলম্বীরা। ইউরোপের এই দেশটিতে পশু কুরবানির আমেজ খুব বেশি না থাকলেও বিপুল উৎসাহ নিয়ে নামাজ আদায় করেন তারা। ইতালির বাণিজ্যিক শহর মিলানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মুসলিম সেন্টার জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ সহ ছোট বড় প্রায় 40টি অস্থায়ী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় মিলানে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম সেন্টার জামে মসজিদের প্রথম জামাতে অংশ নিয়ে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদুল আজহা উপলক্ষে আমি সবাইকে বাংলাদেশ কনসুলেট জেনারেলের তরফ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। ঈদ মোবারক। নামাজ শেষে ভিডিও কলে থাকা আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় অভিবাসী বাংলাদেশিদের। এ সময় পরিবার পরিজনের সঙ্গে ঈদ না করার আক্ষেপও করেন অনেকে। আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডক্টর ইউনূসের সফর ঘিরে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রয়েছে উৎসাহ উদ্দীপনা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত তারা। লন্ডন থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, প্রধান উপদেষ্টাকে বরণ করে নিতে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা, আমাদেরকে জানাবেন। আদনান, যেটা বলছিলেন যে ডক্টর ইউনূস আগামীকাল মঙ্গলবার লন্ডন 6টার সময় উনি পৌঁছার কথা রয়েছে এবং উনি লন্ডনে আসবেন এ নিয়ে কমিউনিটির মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস বিরাজ করছে এবং গর্ববোধ করছেন মানুষ যে ব্রিটেনবাসী যেহেতু ব্রিটেন থেকে এবং রাজা কর্তৃক অ্যাওয়ার্ড পাচ্ছেন। আসলে যে বিষয়টা হচ্ছে এই অ্যাওয়ার্ডটি, যে হারমোনিয়াম অ্যাওয়ার্ডটি আপনারা জানেন যে জাতিসংঘের সাবেক মহাসচিব পেয়েছিলেন আর ডক্টর ইউনূস পাচ্ছেন।
তো ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে ব্রিটেন জুড়ে কমিউনিটি সংগঠনগুলো ধারাবাহিক সভা সমাবেশ করছেন এবং আগামীকাল 6টার সময় পার্ক লেন যে হোটেলে উনি বসবাস করেন, ডরসেট হোটেল, এই হোটেলের সামনে কমিউনিটির বিভিন্ন সংগঠন অবস্থান করবে এবং উনাকে স্বাগতম জানাবে। এই সিদ্ধান্ত আমরা সর্বশেষ জানতে পেরেছি। এছাড়া বিকাল 5টার সময় আপনারা জানেন ঐতিহ্যবাহী আলতাফ আলী পার্কে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে ডক্টর ইউনূসকে লন্ডনের মাটিতে স্বাগতম জানিয়ে। এছাড়াও আপনারা জানেন যে একটি কমিউনিটির সাথে একটা বৈঠক ছিল ডক্টর ইউনূসের, সেটা বাতিল হয়েছে, কিন্তু আবার কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি উঠেছে বৈঠকের জন্য এবং চেষ্টা চলছে, হয়তো সে বৈঠক হতে পারে। এবং কমিউনিটির যে মানুষ আশা করছেন ডক্টর ইউনূস লন্ডনে আসছেন, প্রবাসীদের অনেক দাবি দেওয়া রয়েছে, বিশেষ করে প্রবাসীরা বিভিন্ন ভাবে দেশে ফেরার সময় নাজেহালের শিকার হন, সেই বিষয়গুলো তারা তুলে ধরতে চান ডক্টর ইউনূসের কাছে এবং এর সমাধান চান। এবং আপনারা জানেন যে বেশ কয়েকটি সংগঠন এই মুহূর্তে মিটিং সভা চালিয়ে যাচ্ছে। এছাড়া লন্ডন বাংলা প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স এই মুহূর্তে চলছে। এই ছিল আমার কাছে আপনার সর্বশেষ তথ্য। জি রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএম এর সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব কানাডায় নৌকাডুবিতে মারা গেছেন। টিম গ্রুপের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। ঘটনাটি ঘটে স্থানীয় সময় রোববার বিকেল 3টার কিছু পরে কানাডার অন্টারিও প্রদেশের স্টারজিয়ন লেকে। রাকিব একটি ক্যানো নৌকায় ছিলেন, সঙ্গে ছিলেন বন্ধু বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার ছেলে। নৌকাটি উল্টে গেলে ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব ও তার বন্ধু প্রাণ হারান। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম শীর্ষ বর্ণিল পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেরায় কুলটুর। এই উৎসবে বিভিন্ন দেশের সঙ্গে ছিল বাংলাদেশেও। জার্মানির বার্লিন থেকে অনামিকা বড়ুয়ার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 8 জুন জার্মানির রাজধানী বার্লিনের ফ্রিডরিশ হাইনে বসেছিল দেশটির ঐতিহ্যবাহী পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুরের 27তম আসর। দিনব্যাপী এই উৎসবে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় 70টি দল অংশ নিয়ে নিজ নিজ দেশের শিল্প ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে। এ সময় সবার কণ্ঠেই ছিল সম্প্রীতি ও ভালোবাসার সুর। উৎসবে বরাবরের মতো ছিল জার্মানিতে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে কালচারাল ফোরামের আয়োজনে বার্লিনের পথে বাংলাদেশের আবহমান শিল্প ও সংস্কৃতির বর্ণিল পরিবেশনা। আজকে আমরা কার্নিভালে এসেছি আর বাংলাদেশকে তুলে দিচ্ছি। আমাদের নিজেদের সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আজকে সবাই একসাথে হয়েছে। বাহারি এই আসরে কার্নিভালে অংশ নিতে বর্ণিল পোশাকে আর অপরূপ সাজে হাজির হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার সাংস্কৃতিক কর্মী। তবে এবারের কার্নিভালেও বাংলাদেশকে অনুপ্রেরণা জুগিয়েছে লাখো মানুষ। আমরা চাই বিশ্ব দরবারে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরবার জন্য এই প্রচেষ্টা আমাদের সবসময় চলছে। এই সাংস্কৃতিক উৎসবে প্রবাসীদের লক্ষ্যই ছিল দেশের অসাম্প্রদায়িক বর্ণিল লোকজ শুদ্ধ সংস্কৃতি তুলে ধরা। তা অনেকটাই সফল হয়েছে বলে মনে করছেন অভিবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অস্ট্রেলিয়ার সিডনিতে অভিবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে হয়ে গেল ঈদ আনন্দ আড্ডা। সিডনি বিডি কমিউনিটি হাবের উদ্যোগে এই আয়োজন করা হয়। ঈদের সাজে সেজে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় অংশ নেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী। এই মিলনমেলায় সবাই যেন ফিরে যান দেশের ঈদ পালনের আমেজে। আয়োজকরা জানান, বাংলাদেশি প্রবাসীরা ঈদকে যেন একাকিত্ব অনুভব না করেন, সেজন্যই এমন আয়োজন। স্বাগত আরেকবার প্রবাসের সংবাদে। দেশে বাড়ছে করোনা সংক্রমণ, তবে নতুন দুটো ধরন নিয়ে কিছুটা শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নতুন এই ধরন মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা ভেঙে ফেলতে পারে। এদের সংক্রমণের মাত্রাও বেশি। এমন অবস্থায় এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বলছেন, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে থাকতে হবে বাড়তি সতর্ক, মানতে হবে স্বাস্থ্যবিধি। মঞ্জুরুল ইসলামের রিপোর্ট।
দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। কিছুদিন ধরেই বাড়ছে আক্রান্তের হারও। বিশেষজ্ঞরা বলছেন করোনার ধরন ওমিক্রনের দুটি উপধরন এর জন্য দায়ী। নতুন এই দুটি করোনার সাব ভেরিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে বাড়ছে সংক্রমণের হার। দেশে গেল মে মাস থেকে বাড়ছে করোনার পরিস্থিতি। সতর্কতা হিসেবে জনসমাগমে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ঈদের ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন কয়েক বছর ধরে মানব শরীরে করোনার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, তবে নতুন দুটি ধরন সেই প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিতে সক্ষম। নতুন ধরনের ভেরিয়েন্টের রিপোর্ট হয়েছে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে NB1.8.1 এবং LF.7। অবিরত বিভিন্ন ধরনের মিউটেশনের ফলে এই স্ট্রেইনগুলির একটা সক্ষমতা অর্জন করেছে যে এটি খুব দ্রুত আমাদের ছড়িয়ে পড়ছে এবং এতে যে ধরনের প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে ছিল সেই প্রতিরোধ ক্ষমতাকে সে ভেঙে ফেলতে পারে। তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার কথাও বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন কেউ বিদেশ থেকে এলে তার স্ক্রিনিং প্রয়োজন। এ ব্যাপারে জনসচেতনতা প্রয়োজন। পাশাপাশি যারা আন্তর্জাতিক ভ্রমণে যাবেন তাদের জন্য যথেষ্ট সতর্ক থাকতে হবে। যখন তারা দেশে ফিরে আসবেন পয়েন্ট অফ এন্ট্রিগুলোতে তাদের স্ক্রিনিং প্রয়োজন। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়, যাতে আক্রান্ত হয় 20 লাখের অধিক মানুষ, মৃত্যু হয় 30,000-এর বেশি মানুষের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। হামজা সমিতদের সামনে এবার কাঙ্ক্ষিত সিঙ্গাপুর ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় লড়াই ঘরের মাঠে। অধিনায়ক জানালেন শুধু জয় নয়, খেলতে চান নান্দনিক ফুটবল। কোচও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অন্যদিকে সতর্ক গেম প্ল্যান সাজিয়ে প্রস্তুত সিঙ্গাপুর দল। হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা 7টায়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ নিয়ে এত উন্মাদনা বহুদিন দেখা যায়নি। সিঙ্গাপুরের বিপক্ষে একটা জয় হয়তো ফুটবলের এই নবজাগরণটা টিকিয়ে রাখবে শক্ত হাতে। অধিনায়ক জামাল ভুঁইয়া জানান শুধু জয়ের জন্যই নয়, সমর্থকদের নান্দনিক ফুটবলও উপহার দিতে মাঠে নামবে পুরো দল। ভারত ম্যাচে সুযোগ না হলেও এবার কিছুটা সময় পেলেও দলকে নেতৃত্ব দিতে চান টিম ক্যাপ্টেন। 10টা মানুষ থাকলে আর মানুষ থাকলে pressure is same, right? And we have to perform now, so it doesn't matter how many people come to watch the match. End of the day, we have to win, we have to perform for our country. So chaos win either, it doesn't matter for us. We have to win, we have to perform. গ্রুপ পর্বের সমীকরণটা জানা আছে সবার। হংকং, ভারত আর সিঙ্গাপুরকে 2 লেগের খেলায় পেছনে ফেলে টেবিলের শীর্ষে থাকলেই এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে হামজা সমিতরা। সিঙ্গাপুরও বেশ শক্ত প্রতিপক্ষ। কোচ হাভিয়ের ক্যাব্রেরাও সেভাবেই সাজিয়েছেন পুরো পরিকল্পনা। সিঙ্গাপুরের আক্রমণ বেশ ভালো। ম্যাচটা অবশ্যই ভুটানের চেয়ে অনেক কঠিন হবে। আমার বিশ্বাস আমার কোচিং প্রক্রিয়াটা টিমের সব খেলোয়াড়দেরই সঠিক সমাধান দিয়েছে। ভারত ম্যাচের পর এখন আমরা অনেক শক্তিশালী দল। আশা করছি এই গ্রুপ থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলবো আমরাই। প্রতিপক্ষ জানে এবারের বাংলাদেশ দল আগের তুলনায় কতটা ভিন্ন। হামজা সমিত ফাহমিদুল্লাহ যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে সক্ষম। সিঙ্গাপুরের জাপানিজ কোচ সুতোমো ওগুরা চিন্তিত ঘরের মাঠে লাল সবুজদের দলগত কম্বিনেশন নিয়ে। ঠিক মনে করতে পারছি না, তবে অনেক দেশ থেকে বাংলাদেশের হয়ে খেলতে অনেক ফুটবলার এসেছেন। কানাডা থেকে, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে, আরো অনেক জায়গা থেকে। তবে শুধু হামজা বা সমিত নয়, পুরো দলের বিপক্ষে আমাদের টক্কর দিতে হবে। 3 পয়েন্ট পেতে হলে ইকসান ফান্দিদের পাল্টা আক্রমণও ঠেকাতে হবে তপু তারেকদের। 18,500 সমর্থকের গর্জনে মুখরিত হয়ে উঠবে এই ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামের ফাঁকা গ্যালারি। কোটি কোটি বাংলাদেশের প্রার্থনা সঙ্গী হবে হামজা সমিতদের। সিঙ্গাপুরের বিপক্ষে এখন একটি কাঙ্ক্ষিত জয়ই এনে দিতে পারবে দেশের ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা। ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে তসিফুল হাসান, নিউজ 24। এই ছিল প্রবাসের সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।